নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অঞ্জন। নমস্কার। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি ওয়াকফ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল এবং সেই ঘটনায় বহু হিন্দুদের ওপর হামলা হয়েছে এবং তার সাথে সাথে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছিল এবং ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সমস্ত বিষয় নিয়ে এবার রিপোর্ট পেশ করলো স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং সেই রিপোর্টে এই ওয়াকফ ইস্যু নিয়ে যে অশান্তি ছড়িয়েছিল সে বিষয়ে বিভিন্ন কিছুর উল্লেখ রয়েছে। তার সাথে সাথে উল্লেখ রয়েছে যে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করা হোক পশ্চিমবঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান ছাড়াও বিস্তীর্ণ এলাকায়। তার সঙ্গে সঙ্গে মালদারও কিছু কিছু জায়গায় কিন্তু অশান্তি ছড়িয়েছিল এবং এই ঘটনায় কিন্তু পুলিশের তীব্র ব্যর্থতা রয়েছে, তার পাশাপাশি রাজ্য প্রশাসনের ব্যর্থতা রয়েছে এবং এই ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছায়নি এবং অনেক দেরিতে পৌঁছেছে। যদিও রাজ্য সরকারের কাছে আগে থেকেই গোয়েন্দাদের তথ্য ছিল, তারপরেও কিন্তু সময় মতো ঘটনাস্থলে পৌঁছায়নি রাজ্য পুলিশ। এবার এ বিষয়ে রাজ্যপাল রিপোর্ট পেশ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশও করেছেন রাজ্যপাল। জানিয়েছেন প্রশাসনিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে। পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন রাজ্যপাল। শুধু তাই নয়, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ করেছেন রাজ্যপাল। জানিয়েছেন বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ। এখনো মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র সরকার। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ করেছেন রাজ্যপাল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইতিমধ্যে রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে। সিভি আনন্দ বোস ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করেছেন এবং সেই রিপোর্টে খোলাখুলিভাবে যা বলা হচ্ছে তা হলো মুর্শিদাবাদ ইস্যু এবং মালদা ইস্যুকে কেন্দ্র করেই তার এই রিপোর্ট। অর্থাৎ বিগত কয়েক বছর ধরে বারংবার করে যখন বিজেপির পক্ষ থেকে, বিরোধী শিবির থেকে বলা হচ্ছে এ রাজ্যে ৩৫৬ ধারা জারি করা উচিত, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন দরকার এই বাংলায়। বিভিন্ন ক্ষেত্রে কখনো আমরা দেখেছি আরজিকর ইস্যুতে, কখনো বা সন্দেশখালী ইস্যুতে, বিভিন্ন ক্ষেত্রে বিজেপি এই ডিমান্ড করে এসছে, দাবি করে এসছে। কিন্তু এবার রাজ্যপালের ক্ষেত্রে একটু হয়তো তালটা কেটেছে। তার কারণ এতদিন ধরে রাজ্যপালের কাছে বিবিধ সময় প্রশ্ন করা হলে রাজ্যপাল এ বিষয়কে কার্যত এড়িয়ে গিয়েছেন, কিন্তু এবার সরাসরি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করে বললেন যে রাজ্যে ইতিমধ্যে ৩৫৬ ধারা লাগু করা দরকার যদি একান্তই কোনো কিছু না করা যায়। আমি পিসিআরকে বলবো প্রথম থেকে টেক্সটটা চালানোর জন্য, তার কারণ এই প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি রিপোর্টে, ঠিক কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করেছেন? মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, এমনটাই বলছেন রাজ্যপাল। এরপরে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ এবং মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়ানো দরকার। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের। পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুরও সুপারিশ করেছে রাজ্যপাল। বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখনো মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কে বলছেন? রাজ্যপাল বলছেন, সিভি আনন্দ বোস বলছেন সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র। অন্ততপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করে রাজ্যপাল এই সব বিষয়ের দিকে কিন্তু আলোকপাত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে? কেনই বা ৩৫৬ ধারা লাগুর সুপারিশ করা হচ্ছে রাজ্যপালের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে?
দেখুন, বিগত বহু দিন ধরে আমরা দেখেছি এ রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটতে, আমরা দেখেছি সন্দেশখালীর মতো ঘটনা ঘটতে, যেখানে কার্যত শেখ শাহজাহান, যাকে বেতাজ বাদশাহ বলা হয়, সেই বেতাজ বাদশাহ দিনের পর দিন অরাজকতা চালিয়েছেন। এমনটাই বলছিলেন অন্তত প্রথম দিকের সারিতে মহিলারা, অন্তত সেই কথাগুলোই বলছিলেন। অর্থাৎ মহিলাদের ওপর নির্যাতন এবং তার সঙ্গে সঙ্গে এক প্রকার বলা যেতে পারে বেপরোয়া মনোভাব, সেই সব কিছু চালিয়ে গিয়েছেন এই শেখ শাহজাহান। তারপরে সম্পূর্ণ ঘটনাক্রম আপনারা জানেন, সেই শেখ শাহজাহান যিনি কার্যত এখন জেলে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে সেই সন্দেশখালীতে লোকসভা নির্বাচন হয়েছে, রেখা পাত্র তিনি কার্যত এখানে দাঁড়িয়েছিলেন বিজেপির পক্ষ থেকে, কিন্তু তাও সেই যা এজেন্ডা তৈরি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেই এজেন্ডা কিন্তু ফুলফিল হয়নি। অর্থাৎ তখনও শুভেন্দু অধিকারী একই কথা বলেছিলেন, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অত্যন্ত দরকার রয়েছে। এর পরের ইস্যুতেই, ঠিক এর পরের ধাপেই রাষ্ট্রপতির কাছে সরাসরি ৩৫৬ ধারা জারি নিয়ে রাজ্যপালের কাছে যখন সুপারিশ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী একথা সরাসরি বলেছিলেন যে রাজ্যপাল যদি সত্যি সদুত্তর দিতে চান তাহলে রাজ্যের থেকে কোনো রকম ক্ল্যারিফিকেশন না নিয়ে রাষ্ট্রপতিকে জানিয়ে এ রাজ্যে এই আইন প্রণয়ন করা হোক, অর্থাৎ আর্টিকেল 356 ৩৫৬ ধারা লাগু করা হোক। কিন্তু তা কখনোই গণতান্ত্রিকভাবে সঠিক নয়। বিজেপি বা কেন্দ্রের সরকার কখনোই এটা করতে চায় না। ২০১৬ সাল যখন হিমাচল প্রদেশে কার্যত এই বিষয় নিয়ে এই একই রকমভাবে বিজেপি সেই হিমাচল প্রদেশ রাজ্যের সরকারকে ফিরে দেওয়ার একটি পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার কারণটা ছিল সরাসরি বিধানসভায় সেই বিরোধী দলের নেতাদের সংখ্যা কম ছিল। কিন্তু পরবর্তীকালে সেটাও যখন সুপ্রিম কোর্টে যায়, সেই ৩৫৬ লাগু করার যে বিষয় সেটাও কিন্তু পরবর্তীকালে উইথড্র করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে বাড়তি ডিভিডেন্ড পায় সেই রাজ্যের সরকার, এমনটাই বোঝানোর চেষ্টা করা হয় বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে কোনোভাবেই সমর্থন নেই বিজেপি বা কেন্দ্রের সরকারে, তা বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমে উঠে এসছে। কিন্তু এই রাজ্যের বুকে সত্যি কি ৩৫৬ ধারা জারি হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, লক্ষ টাকার প্রশ্ন। শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু মুর্শিদাবাদ ও মালদার ওয়াকফ ইস্যু নিয়ে যে অশান্তি, সেই অশান্তির রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেই রিপোর্টে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন মুর্শিদাবাদে যে ওয়াকফ ইস্যুকে নিয়ে অশান্তি ছড়িয়েছিল, সেই অশান্তির ঘটনা কিন্তু পূর্ব পরিকল্পিত। এবং তারপরেও পুলিশ প্রশাসনের উপরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি বলেছেন চরম ব্যর্থতা এটা পুলিশ প্রশাসনের। এবং এই যে রাজ্যপালের এই রিপোর্ট পেশ, এবং প্রয়োজনে তিনি যে বলেছেন পশ্চিমবঙ্গে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করা হোক, এ বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। এর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এই রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলছেন যে রাজ্যপাল তার রাজনৈতিক প্রভুদের নির্দেশে রিপোর্ট দিয়েছেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর ভূমিকা নিয়েও সরব হয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন রাজ্যপাল তার রাজনৈতিক প্রভুদের নির্দেশে এই রিপোর্ট পেশ করেছেন। মুর্শিদাবাদ পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, বরং তিনি সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীদের কিছু পরামর্শ দিতে পারতেন। বিএসএফ তার গতিবিধির সীমান্ত থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে, তারপরেও অনুপ্রবেশ হচ্ছে কি করে, সেসব নিয়ে কেন রিপোর্টে কোনো রকম মন্তব্য করা হয়নি, কেন রাজ্যপাল এই কথাগুলো তার রিপোর্টে তুলে ধরেনি বলে কিন্তু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শুধুমাত্র কুণাল ঘোষ নয়, তৃণমূলের বিভিন্ন নেতারা কিন্তু তারাও এই যে রাজ্যপালের এই রিপোর্ট, এই নিয়ে কিন্তু তারা তীব্র সমালোচনা করছেন। একেবারে তাই এই বিষয় নিয়ে আমরা বিস্তৃত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় স্বপ্নেন্দু নন্দী, প্রাক্তন প্রধান শিক্ষক, হায়দারপাড়া বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয়, শিলিগুড়ি। স্বপ্নেন্দু বাবু, আপনাকে স্বাগত ফ্যাক্টরি বাংলায়। এই মুহূর্তে ইঙ্গিতে আমি রয়েছি অঞ্জন এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুণাল। একটা বিষয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে, যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে যদি ৩৫৬ ধারা লাগু করা হয় তাহলে সেক্ষেত্রে সে রাজ্যের একটি বাড়তি ডিভিডেন্ড লাভ হয়। এক্ষেত্রে বিজেপি বারংবার সেই জায়গা থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করেন, এড়িয়ে যান, কিন্তু এবার সরাসরি রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করছেন। প্রথম কথাই হচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব হতাশ
সম্পূর্ণ ব্যবস্থা দেখি। আমরা দেখেছি যে রাজ্যের পশ্চিমবঙ্গে যে অবস্থা, সেক্ষেত্রে যতবারই কেন্দ্রীয় সরকারের কাছে গেছে ব্যাপারটা কিভাবে যেন মিটে যাচ্ছে, মানে আমরা খুব সমস্যায় পড়ছি। এই মুর্শিদাবাদের যে ঘটনা, এই ঘটনা কিন্তু নতুন ঘটনা না, এরকম ঘটনা ধারাবাহিক মানে তলে তলে অনেকদিন দীর্ঘদিন ধরে চলছে। 11 সালের পরে থেকে এটা একটু বেড়েছে। পাশাপাশি আমরা শিলিগুড়ি থাকি, শিলিগুড়িতে আমরা দেখেছি এক স্কুলে এক জায়গায় আমাদেরকে মানে যারা চড়ক পূজা করেন তাদেরকে চড়ক পূজা করতে দেবেন, এই জন্য গন্ডগোল হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে থেকে অন্য সবকিছু করা যাবে, হিন্দু দেবদেবীর পুজোগুলো করা যাবে না, সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি একথা বলতে হয়, রাজ্যপালের এবার প্রথম না, রাজ্যপাল প্রত্যেকবারই কিন্তু উনি একটা বলছেন যদি প্রয়োজন হয়, বারবারই বলছেন যদি প্রয়োজন হয়, যদি কথাটা রেখেছেন, উনি চাইছেন না, উনি বলছেন যদি আরো অবনতি হয়। সুতরাং এখানে কিন্তু একটা ফাঁক থেকে যাচ্ছে। আর পাশাপাশি যে কথা বলা দরকার, এখানে নির্বাচিত সরকার, এরা ভোটের মাধ্যমে এসছে এবং সংখ্যাগুলো মানে প্রচুর আসন পেয়ে ওনারা জিতে এসছে। ফলে একটা নির্বাচিত সরকারকে আমাদের যে ধারণা, তাতে করে আমার মনে হয় নির্বাচনের মাধ্যমেই সরানো প্রয়োজন। নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, নির্বাচনও সুষ্ঠুভাবে হয় না। মানে আমি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি তাদের ভোট দিতেই দেওয়া হয় না। তাদের যে কথা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টোটো চালক সবাই একটা কথা বলে যে আমাদের তো ভোট দিতে দেওয়া হয় না। এই যে ভোট দিতে দেওয়া হয় না, এইটা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে, যে আমরা ভোটটা নিশ্চিতভাবে দেবো। সাধারণ লোক যদি ভোট দিতে না পারে, তাহলে তো স্বাভাবিক কারণে যারা শাসক দলে থাকবে তারাই আবার থাকবে। আর এই ক্ষেত্রে কোনো একটা ইকুয়েশন কাজ করে মনে হয়, যে এর পরবর্তীকালে দেখি যে সেটা নিয়ে আর কোনো চাপা পড়ে যায়। এমন ঘটনা ঘটেছে, আমরা শুনেছি যে ব্যালট পেপার খেয়ে ফেলে ভোট হয়েছে, ব্যালট পেপারে হারজিত হয়েছে, ব্যালট পেপার খেয়ে ফেলেছে। সুতরাং এইগুলো প্রতিকূলতার ব্যাপার। আর পাশাপাশি যে কথা বলতে হয় যে সত্যির অবস্থা খারাপ, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, এবং সেখানে একটা বড় অংশের মানুষ আতঙ্কিত। মুর্শিদাবাদে তো খুব আতঙ্কিত, মালদায় আতঙ্কিত, ইভেন আমাদের শিলিগুড়িরও আশপাশ অঞ্চলে কিছু কিছু জায়গায় কথা বলা যায় না। নির্বাচিত সরকারকে সরানোর জন্য নির্বাচনটাই হাতিয়ার হওয়া উচিত। কারণ আমরা সুস্থ মানুষ কোনো সময় চাইবো না 356 ধারা প্রয়োগ করে রাজ্যপালকে দিয়ে রাজ্য চালানো। সেক্ষেত্রে নিয়ম আছে 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। সেই ইলেকশনটাই কিভাবে আগে করা যায়, মানে আমাদের সংবিধান কি বলে, সে সংবিধান বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার যে না, এই সরকারকে আবার ভোটের মুখোমুখি হোক, পরে দেখা যাক যে কতটা কি হচ্ছে। যেমন দেখা যাচ্ছে গণতন্ত্র কিন্তু নেই। আমি স্কুলে শিক্ষকতা করতাম, আমি গত 11 বছরে মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন দেখিনি, তার আগে কিন্তু নির্বাচন হতো। এবার নির্বাচন হলে কি আতঙ্ক যে আমরা হেরে যাব, কলেজে ভোট হচ্ছে না, কলেজ ইউনিয়নগুলো ভোট হচ্ছে না, জানি না এখানে ভয়টা কি আতঙ্ক। সুতরাং এই জায়গাগুলো হস্তক্ষেপ করে নির্বাচন করে যদি আসা যায়, তাহলে যদি মনে হয় সরকার সত্যি মানে জনগণ ফ্রেন্ডলি না, তাহলে অটোমেটিক সরকার সরে যাবে। কিন্তু আমরা দেখছি ভোটটার ক্ষেত্রে ভোটটার মধ্যে আমরা ভোটটাই বিস্ফোরক দাবি তুলছেন, অনেকগুলো বিস্ফোরক কথা আপনি বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সব দিক থেকে যদি সত্যি এই রাজ্যে কিংবা বিগত দিনেও যদি কোনো ক্ষেত্রে 356 ধারা জারি করা হয়েছে, সেক্ষেত্রে সেই রাজ্যে বাড়তি ডিভিডেন্ড পেয়েছেন তারা। অর্থাৎ এক্ষেত্রেও বিজেপি বা কেন্দ্রের সরকার হয়তো কোনো কারণে রাজ্যের ক্ষেত্রে সেই বাড়তি ডিভিডেন্ডটা যেন না পায়, সেই জন্যই হয়তো 356 ধারা জারির ক্ষেত্রে তারা কোনো রকম সদুত্তর দেখাচ্ছেন না। বিগত দিনে ইন্দিরা গান্ধীর সময়তে 14 বার, যতদূর আমাদের মনে হয় 14 বার তিনি রাজ্যের ক্ষেত্রে এইরকম 356 ধারা জারি করেছেন, কিন্তু তাতে কি সত্যি কোনো লাভ হয়েছে স্বর্ণেন্দু বাবু? না, যেবারই আপনার দাবি করা হয়েছে, যেবারই 356 প্রয়োগ করা হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে শাসক দলেরই বেনিফিট। এক্স্যাক্টলি, একেবারেই তাই। এটাই হবে, কারণ যদি গভর্নমেন্টকে ফেলে দেওয়া যায়, তখন বলবে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আমরা কাজ করলে পারতাম। কারণ আপনারা খেয়াল করে দেখবেন
এবং তাতে ভিকটিম কার্ড অনেক বেশি প্লে করা যায়। পুলিশ অফিসার, হ্যাঁ শোনা যাচ্ছে না? ভিকটিম কার্ডও তো প্লে করা যাবে তাতে। হ্যাঁ, পুলিশ অফিসার দুজনকে সাসপেন্ড করেছে। এবার এটাই কিন্তু আইওয়াস, পুলিশ দুজনকে সাসপেন্ড হয়েছে, এটা আমাদের কাছে পৌঁছাচ্ছে। যেভাবে আমরা রাজ্যে দেখছি সে শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে কি হচ্ছে, বলছে আমাদের চাকরি থাকবে। কেন থাকবে জানে না, সাধারণ মানুষ তো আইন বোঝে না। তাদেরকে বলছে সুপ্রিম কোর্ট রায় দিলেও আমার চাকরি থাকবে, কারো টাকা যাবে না, 20,000 25,000 করে টাকা দেওয়া হবে। এই টাকা যদি 20,000 25,000 টাকার অর্ডার এখন হয়নি, কিন্তু এই টাকাটা কি দেওয়া যায়, সেখানে তো একটা সাংবিধানিক ক্রাইসিস হওয়ার কথা, যে আমার রাজ্যের সরকার আমার মতো করছে। এই যে মানে আমরা সবাই দেখলাম দীঘায় একটা মন্দির হলো, কোথাকার মন্দির হলো, সেই মন্দির টাকা হলো রাজকোষের টাকা দিয়ে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজকোষের টাকা দিয়ে বিশেষ কোনো ধর্মকে কি কোনো বেনিফিট দেওয়া যায়? এটা তো দেওয়া যায় না। যেমন ভাবে হিন্দুকে দেওয়া যাবে না, তেমন ভাবে মুসলিমকে দেওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই দেওয়া যাবে। সুতরাং ওখানে প্রচুর টাকা খরচ করে আমাদের একটা মন্দির হলো, অথচ কর্মসংস্থান নেই। কর্মসংস্থান মানে গত 11 বছরে যে কটা নিয়োগ হয়েছে, সব নিয়োগই দুর্নীতির সামনে আছে। ইভেন আমাদের পরিচিত, আমাদের জানা, সবার জানা পত্রপত্রিকায় লেখা একজন WBCS অফিসার, সে প্রিলিমিনারিতে ফেল করে সে WBCS অফিসারে ফাইনালে গিয়ে পাস করলো, অতএব সে এখন খুব শাসক ঘনিষ্ঠ। আমরা এগুলো বুঝি না কিভাবে হয়। শপিতবাবু, একটা প্রশ্ন, এই যে রাজ্যপাল রিপোর্ট পেশ করেছে মুর্শিদাবাদ ও মালদার ওয়াকফ অশান্তি নিয়ে, সেই নিয়ে কিন্তু শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রিপোর্ট নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে এবং এও বলা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে, শান্তি রয়েছে সেখানে। অপরদিকে তারা নিরাপত্তা বাহিনীর যে কাজ রয়েছে সেই কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কি বলবেন এ বিষয়ে? যেমন ভাবে আমি 356 ধারার বিরুদ্ধে বলছি, একইভাবে প্রয়োগের বিরুদ্ধে বলছি, একইভাবে বলতে হবে যে হ্যাঁ, আমাদের প্রশাসনিক ব্যর্থতা প্রচুর, রাজ্য প্রশাসনিক ব্যর্থতা প্রচুর। কারণ পুলিশ ঘটনাস্থলে যায় অনেক পরে যায়, ইচ্ছে করলেই পারত। রাজ্য সরকারের নিজস্ব CID আছে, বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরগুলো থেকে নিশ্চয়ই ইনফরমেশন আগের থেকে ছিল, না থাকার তো কথা না। যদি না থাকে তাহলে সেই দপ্তরকে শোকজ করা উচিত। সেই দপ্তর কেন কাজ করছে এটা তো অবশ্যই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ওই জায়গায় যাচ্ছি না, আমরা অপেক্ষা করছি পরে কি হয়। ইভেন আমরা দেখছি কিছু ক্ষেত্রে যেটা প্রায়োরিটি সেটা না দিয়ে অন্য প্রায়োরিটির কাজগুলো করার চেষ্টা করছে, যেটা জনগণের কাছে আনন্দদায়ক বা ধর্মীয় আছে সেগুলো করছি। অথচ যেখানে দরকার ছিল পুলিশটা সঠিক সময় পাঠানো, পুলিশটাকে ওই গেলে পরে হয়তো এতটা ঘটনা ঘটতো না। আর মালদা মুর্শিদাবাদ সত্যি তো আতঙ্কগ্রস্ত মানুষ, এখানে গেলে পরেই বোঝা যাবে আতঙ্কগ্রস্ত। আমরা যে জায়গায় বলি ওখানকার লোকদের সাথে আপনারা সাংবাদিক আপনারা কথা বলেন, আমরা সাধারণ মানুষ হিসেবে যখন কথা বলি ওরা সবসময় বলে যে তারা বিভিন্নভাবে, বিশেষ একটা সম্প্রদায়ের মানুষরা বেশি মানে ভয় আতঙ্কিত রয়েছে। বুঝতে পেরেছি। স্বপ্নবাবু, আবারও আপনার কাছে আসছি, কিন্তু এখন একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনি কি বলছেন এই বিষয়ে রাখছি, দেখুন। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। 2, রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, BSF এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব BSF এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে BSF-কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। একেবারে আমি স্বপনবাবুর কাছে যাবো। স্বপনবাবু, কুণাল ঘোষ কি বললেন আপনি শুনলেন, অর্থাৎ এক কথায় তিনি বলছেন এটা সম্পূর্ণই রাজ্যপাল
স্বতঃপ্রণোদিতভাবে শুধুমাত্র রাজনীতি করার একটি সুকৌশল অবলম্বন করছেন? হ্যাঁ, প্রথমেই বলছি ওনার কথার ক্ষেত্রে ফার্স্টে ভাবতে হবে এই কথাটা উনি আবার কয়েকদিন পরে পরিবর্তন করে নিতে পারেন, কারণ ওনার ট্র্যাক রিপোর্টটা দেখলেই বোঝা যাবে যে ওনার ট্র্যাক রিপোর্টেই বোঝা যাচ্ছে যে উনি কথা পরিবর্তন করেন। পাশাপাশি বলছি যে কেন্দ্র সরকারের অবশ্যই দায়িত্ব আছে বর্ডার দেখে রাখা, কিন্তু রাজ্যেরও দায়িত্ব আছে। যারা ভোটার কার্ড বানাচ্ছে এখানে এসে, যারা এখানে এসে রেশন কার্ড করছে, যারা ধরা পড়েছে, পাকিস্তানের লোকজনও তাদের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে ধরা পড়ছে, সেটা তো রাজ্যের হাতে ছিল। রাজ্য কিভাবে সেটা রোধ করলো না? এটা গেছে কেন্দ্র দিয়ে, এটা তো সবচেয়ে কেন্দ্রীয় বিএসএফ এর দোষ ছিল। পাশাপাশি যখন ঢুকে গেল রাজ্য তাকে ওয়েলকাম করছে না, সেখানে তো রাজ্যকে আটকানো উচিত। আমি নিজের শিক্ষকতা করতাম, আমি দেখতাম স্কুলে ভর্তি হতে আসছে কোথাকার, পাশাপাশি কোনো এক জায়গার বার্থ সার্টিফিকেট নিয়ে, বার্থ সার্টিফিকেট ইস্যু তো রাজ্য সরকার করছে, তাহলে এই সার্টিফিকেটটা নিয়ে আসে কিভাবে? সার্টিফিকেটটা পাওয়ার জন্য যিনি যেই অফিসার দিচ্ছে সেই অফিসারকে কেন প্রশ্নের মুখে আনা হচ্ছে না? কারণ সবার কিন্তু খেয়াল করে দেখবেন যারা এখানে আসছে, ইভেন এর মধ্যে দেখলাম পাকিস্তানের লোক এখানে এসছে যিনি ভোট দেন পশ্চিমবঙ্গ, কিভাবে সম্ভব এটা কে জানে? সুতরাং এই জায়গাটা ভাবা দরকার যে আমাদের। আর দ্বিতীয় কথা, ওই কুণাল বাবুর ট্র্যাক রেকর্ডটা আমাদের জানা দরকার, যে এই ট্র্যাক রেকর্ডে উনি আগে কি কি বলেছেন, সেই কথাগুলো কি সত্যি উনি প্রাণের থেকে বলেছিলেন, মনের থেকে বলেছিলেন? তাহলে সেই কথাগুলোর উপরে এনকোয়ারি হচ্ছে না কেন? সেগুলো তো এনকোয়ারি হওয়া দরকার। স্বপেন্দ্রবাবু, এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু বারবার মণিপুর ইস্যু তুলছেন। তারা বলছেন সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, এত মানুষের মৃত্যু হয়েছে, তারপরেও সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে? আমাদের তো ভারত ভ্রমণে বেরিয়ে লাভ নেই। বিহার তো একসময় আমাদের থেকে অনেক পিছনে ছিল, বিহার তো আজকে অনেক এগিয়ে এসছে। তাহলে হোয়াই নট আমরা কেন নিজেদের আত্মসমালোচনা করবো না? যখনই আত্মসমালোচনা করলো, খারাপ এক্সাম্পল গুলো কেন দেবো অন্য জায়গায়? খারাপ তো আছে অবশ্যই, অন্য স্টেটে অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা ওই এক্সাম্পলটা তো আমাদের কাছে আদর্শ না। আমাদের আদর্শ তো আমরা বাঙালিরা সারা জীবন এগিয়েছিলাম, আমরা হঠাৎ করে পেছানো শুরু করলাম না। এবার আইএস একজন মাত্র পাস করেছে, আপনারা দেখবেন রেকর্ড, আইএস একজন পাস করেছে। স্কুলের রেকর্ড গুলো দেখলে বুঝবেন যে সব জায়গায়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে দেখলাম যখন রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে হয় তখন একটা কড়া পরীক্ষা দিয়ে বাচ্চাদের পরীক্ষা দিতে হয়, অথবা রেজাল্ট, এবার মাধ্যমিকের রেজাল্ট দেখলাম একজনের লিস্টে নেই। তাহলে এই যে শিক্ষার অবনমন, এই শিক্ষার অবনমনের দায়িত্ব তো রাজ্য সরকারের, এখানে তো কেন্দ্র সরকার নাই। স্কুলে নেই শিক্ষক, স্কুলে নেই একাডেমিক অ্যাটমসফিয়ার, তাহলে সেখানে তো কিভাবে হবে? তার মধ্যে হচ্ছে কিন্তু শিক্ষার জন্য তো কোনো রাজ্যে আলাদা করে 356 ধারা জারি হয় না। 356 ধারা জারির ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার থাকতে হয়। সেক্ষেত্রে রাজ্যের কোন কোন দিক আপনি নির্দেশ করতে চাইবেন যে ক্ষেত্রে সত্যি সত্যি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন অত্যন্ত দরকারি হয়ে পড়বে? রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম, একটা নির্বাচিত সরকারকে নির্বাচনের মাধ্যমে সরানো উচিত। 356 ধারা প্রয়োগের ক্ষেত্রে ভাবতে হবে যে কতগুলো প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলোর জন্য যদি 356 ধারা জারি হয়, এটা কিন্তু সরকারি মানে শাসক দল বেনিফিট নিয়ে নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয়, আমার যে ধারণা সেটা হচ্ছে নির্বাচিত সরকারকে সরানোর রাস্তা। বুঝতে পেরেছি স্বপ্নবাবু, এর আগেও আমরা দেখেছি কখনো সন্দেশকারীর মতো ইস্যু, কখনো বা আরজিকর ইস্যু, বিভিন্ন ক্ষেত্রে এই রাষ্ট্রপতি শাসন নিয়ে নানান রকম কথা উঠেছে। সেক্ষেত্রে আমরা এটাও শুনেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যপালের ক্ষেত্রে বলেছিলেন যে সত্যিই তিনি যদি সদুত্তর দিতে চান অন্তত এই রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে, তাহলে রাজ্যের থেকে কোনো রকম রিপোর্ট জমা না নিয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসন এখানে জারি করা হোক। অর্থাৎ কোনো এক জায়গায় রাজনৈতিক দোলাচলের মাঝে সাধারণ মানুষ ক্রমাগত পিছছে, এবং এর মতো যেমন মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন রকম এই উদাহরণগুলো ক্রমবর্ধমান গতিতে আমাদের সামনে আসছে। এটা তো রোধ করা দরকার। প্রয়োজনে বিএসএফ নামিয়ে শাসন করতে হবে, যদি মনে হয় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে শাসন করতে হবে। কেন্দ্রীয় বাহিনীটা তো প্রয়োগ করা যায়, আমাদের হঠাৎ করে মানে কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করে যদি ওই এলাকাগুলো মানে শান্ত করা যায়, সেই চেষ্টা তো করতে হবে। আমরা 356 ধারা প্রয়োগ করে যদি গভর্নমেন্ট পড়ে যায়, রাজ্যপাল তখন গভর্নমেন্ট চালাবেন, কিন্তু সেই ক্ষেত্রে শাসক দল একটা আপার হ্যান্ড পেয়ে যাবে, এবং তাহলে পরে আগামী নির্বাচনেও তারা আবার আসার ক্ষেত্রে অনেক পথ সুগম হবে।
বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ স্বপ্নেন্দ্রবাবু সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ট্রাইব টিভি বাংলায়। মূলত যে বিষয়গুলোর দিকে আমরা আজ আলোকপাত করলাম, ইঙ্গিতে আজ আপনারা মূলত যে ইঙ্গিত পেলেন তা হলো রাজ্যে যে ভূমিকা বারংবার সরকারের ক্ষেত্রে যে নিশানা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কিংবা সাধারণ মানুষের পক্ষ থেকেও যে নিশানা করা হচ্ছে, তা সত্যি ভাবাচ্ছে এবার। তার কারণ ২৬শে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর ঠিক তার আগে যেভাবে বিজেপি কিংবা তার সঙ্গে সঙ্গে রাজ্যপালের এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পেশ করা, অন্তত এর আগে সন্দেশকারী কিংবা আরজিকর ইস্যুতেও রাজ্যপালকে এতটা তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাহলে মালদা এবং মুর্শিদাবাদ প্রসঙ্গে ঠিক কোন জায়গায় শান দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এবার দেখার ২৬শে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের এই রিপোর্ট সত্যি সত্যি কেন্দ্র সরকারের কাছে কতটা এক্সট্রা ডিভিডেন্ড দেয়, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি রাজ্যের ক্ষেত্রে এই ৩৫৬ ধারা লাগু করে রাজ্যের উল্টে আরো বাড়তি ডিভিডেন্ড দিয়ে ফেলে কিনা। তার কারণ সাধারণ মানুষ এত কিছু বুঝতে চায় না, সাধারণ মানুষ শেষ বেলায় শুধুমাত্র সার্ভিস চায়। অন্তত এই কথা বলেই আজকের এই মিট শো শেষ করছি। এরপরে আবারও কিছু একটা বিষয় নিয়ে আপনাদের সামনে রাখবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর কোথাও যাবে না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত।